যেই দলগুলো নিজের মধ্যে সামান্যতম সংস্কার আনে নাই, যেই দলগুলো তার কোনো কাঠামোর মধ্যে সংস্কার আনতে রাজি না, তারা রাষ্ট্রের এত বড় বড় সংস্কার আদতে আনবে? আমরা কি তাদের প্রতি বিশ্বাস করতে পারি? আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি হিসাব করতে বসব। মূলত আগস্টের 5 তারিখ 2024 সাল বাংলাদেশের জনগণ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল এবং যে একটি দীর্ঘমেয়াদী ফেসিবাদ জুলুমতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে তার ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেই ক্ষোভের ফলাফলে সেই জুলুমশাহী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে আমরা হিসাব করব যেই স্বপ্নগুলো নিয়ে বাংলাদেশের মানুষ সেই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই স্বপ্ন কত দূর? সেই স্বপ্ন কি অধরা থাকবে, নাকি সেই স্বপ্ন পূরণে আমরা কিছুটা হলেও অগ্রগতি লাভ করেছি? আজকে প্রায় 8 মাস পরে আমাদেরকে অবশ্যই হিসাব করতে হবে, যেই স্বপ্ন নিয়ে আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম, গুলি বোমাকে উপেক্ষা করে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেই স্বপ্ন কতটুকু আমাদের বাস্তবায়নযোগ্য, কিংবা যারা আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন বা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন তারা আমাদের সেই স্বপ্নকে কতটুকু পূরণ করতে পেরেছেন, কিংবা স্বপ্নকে পূরণ করবেন বলে কমিটমেন্ট করছেন, সেই হিসাব নিকাশটা আমাদেরকে খুব ভালোভাবে কষতে হবে। কারণ কি? কারণ আমরা কিন্তু বহুবার এরকম রাস্তায় রক্ত দিয়েছি, জুলুমশাহীর বিরুদ্ধে দাঁড়িয়েছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, সেই রাষ্ট্রকে গঠন করতে পারিনি। সুতরাং আমরা হচ্ছি ঘর পোড়া গরুর মতো, যারা সিঁদুরেই মেঘ দেখলে ভয় পায়। আমরা কি জানতাম 1971 সালে আমাদের পূর্বপুরুষরা বুকে রক্ত দিয়ে যে দেশটি স্বাধীন করেছিল, সেই দেশটি তাদের স্বপ্ন পূরণ করবে না, বরং সেই দেশটি জন্ম দিবে এক স্বৈরাচারের? আমরা কিন্তু সেটা জানতাম না। আবার আমরা জানতাম না 90 সালে যখন গণতান্ত্রিক আন্দোলন হলো, 3 দলের যে জোট, তারা একটা রূপরেখা তৈরি করলে মানুষকে দিল যে তারা এই রূপরেখা অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করবে, কিন্তু 5 বছর ঘুরতে না ঘুরতেই সেই রূপরেখা বাতিল হলো, সেই রূপরেখা অনুসারে রাষ্ট্র চলল না, ফলে রাষ্ট্র আবার একটি নতুন ফেসিবাদের সম্মুখীন হলো। 2024 সালে মানুষ বুকে রক্ত দিয়ে আবার সেই ফেসিবাদ বা জুলুমতা শাহী থেকে বাংলাকে মুক্ত করেছে। সুতরাং আমাদেরকে এইবার অন্তত হিসাব কষতে হবে খুব শক্ত করে, যে আমাদের স্বপ্ন যেন কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের কারণে নষ্ট না হয়। তাহলে আসুন হিসাবের খাতা খুলে বসি, দেখি আমাদের স্বপ্ন পূরণের কাজ কতদূর আগালো। প্রথমে হিসাব করতে গেলে বুঝতে হবে অঙ্কটা কি, আর সেই অঙ্কটা হচ্ছে আমরা আসলে কেমন দেশ চাই। যদি আমরা এই অঙ্কটাকে সঠিকভাবে লিখতে পারি যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই হিসাবটা করতে পারবো। একটা রাষ্ট্রের কাছে জনপদের মানুষের খুব বেশি চাহিদা থাকে না, আমরা খুব স্বাভাবিক চাহিদাগুলো এখানে তুলে আনার চেষ্টা করব এবং দেখব এই চাহিদাগুলো পূরণে আমাদের রাষ্ট্র কতদূর এগিয়ে গেল। রাষ্ট্রের কাছে মানুষের একদম মৌলিক এবং আদিমতম চাহিদা হচ্ছে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, রাষ্ট্র তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করবে, রাষ্ট্র তার যান ও মালের নিরাপত্তা দান করবে। এগুলো কিন্তু একদম মৌলিক এবং আদিমতম চাহিদা, এবং এই চাহিদাগুলোর কারণেই কিন্তু মূলত রাষ্ট্র নামক এই ব্যবস্থার জন্ম হয়। এবং মানুষ চায় এই দেশে তার সন্তানাদি যারা জন্মলাভ করবে তাদের যেন একটা ভবিষ্যৎ থাকে, তারা যেন এমন একটি সমাজে বাস করতে পারে যেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে হবে না, নিরাপত্তাহীনায় ভুগবে না, কিংবা তারা এখানে তাদের সম্পদ অর্জন করে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। এর পাশাপাশি মানুষ চায় তার বিশ্বাস, তার ধর্ম পালন করে সে যেন শান্তিতে থাকতে পারে। অর্থাৎ মানুষ তার নিজের বিশ্বাস, নিজের ধর্মের উপরে কোনো আঘাত চায় না। এবং আমরা জানি বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির সম্ভাবনাময় দেশ, সুতরাং আমরা এটাও চাই বাংলাদেশ সে উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে অগ্রগতি লাভ করুক, বাংলাদেশের মানুষের সমৃদ্ধি আসুক, শান্তি আসুক। এই যে একদম খুবই আদিম, খুবই সিম্পল আমাদের চাহিদা। তো গত 50 বছরের উপরে রাষ্ট্রটি স্বাধীন, আমরা এই স্বাধীন পতাকা আছে,
আমাদের একটি সংবিধান আছে, আমাদের একটি সরকার ব্যবস্থা আছে, অথচ আমরা মানুষের এই মৌলিক অধিকারগুলো পূরণ করতে পারি এমন একটি দক্ষ যোগ্য কাঠামো তৈরি করতে পারিনি। তাহলে দেখা যাচ্ছে মানুষের এই স্বাভাবিক চাহিদাগুলো পূরণের জন্য যে রাষ্ট্র কাঠামো প্রয়োজন, যে প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন, সেই কাঠামো বা ব্যবস্থাপনা আমরা এই 50+ স্বাধীনতা উত্তর রাষ্ট্রে ব্যবস্থা করতে পারিনি। আর এই কারণেই বারে বারে আমাদেরকে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয়, ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, রক্ত দিতে হয়, কিন্তু আমাদের এই রাষ্ট্র কাঠামো সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছায় নাই। আমাদেরকে আসলে এখন সেটাই চিন্তা করে দেখতে হবে, আমাদের যারা নেতৃত্বের আসনে আছেন তারা কি কল্যাণমূলক রাষ্ট্র কাঠামোতে যেতে হলে যে দীর্ঘ পথ অনুসরণ করতে হবে, যে দীর্ঘ পথ মারিয়ে যেতে হবে, যে সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে, যে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, সেটা কি তারা করতে রাজি আছে কি না। আমাদেরকে যদি এই পরিবর্তনের দীর্ঘ রাস্তায় হাঁটতে হয় তাহলে মূলত আমাদেরকে 3টা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন। মূলত রাজনৈতিক দলগুলোই বর্তমান সময় একটি রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্রর পুরো সিস্টেমকে তারাই মূলত গাইড করে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যে রাজনৈতিক দলগুলো থাকবে, যারা দেশকে নেতৃত্ব দিবে, তাদের মধ্যে পরিবর্তন, কাঙ্ক্ষিত মানের পরিবর্তন আসা, এবং ঠিক ওই পরিবর্তনটা তাদের মধ্যে আসতে হবে যেই পরিবর্তন আসলে রাষ্ট্র জনগণের উপযুক্ত হয়, রাষ্ট্র একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়। এবং দ্বিতীয় যে পরিবর্তনটা আমাদের দরকার সেটা হচ্ছে একটি কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা। আমাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ যদি করতে হয়, যদি বৈষম্যের অবসান ঘটাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটি কল্যাণমুখী অর্থ ব্যবস্থা তৈরি করতে হবে, যে অর্থ ব্যবস্থা নিশ্চিত করবে যেন রাষ্ট্রে বৈষম্যের পরিমাণ মিনিমাম হয়। হয়তো আমরা বৈষম্যকে 0 করতে পারবো না, কিন্তু বৈষম্যের পরিমাণটা আমরা কমিয়ে মিনিমাম করে আনবো। ফলে একটা রাষ্ট্রের যে কোনো অর্থনৈতিক অবস্থানের মানুষ রাষ্ট্রে তার মৌলিক অধিকার, মৌলিক চাহিদাগুলো পূরণ করে শান্তিতে বসবাস করতে পারে। এবং যে তৃতীয় পরিবর্তনটা রাষ্ট্রের জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে তার প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কার। যেহেতু আমাদের রাষ্ট্র একটি উপনিবেশিক রাষ্ট্রের উত্তরাধিকার, আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, কলোনাইজাররা আমাদের যে এই বর্তমান সময়ের যে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রশাসনিক কাঠামো, যে অর্থ ব্যবস্থা, এই সবগুলোই আমরা তাদের কাছ থেকে তাদের তৈরি করে দেওয়া, তাদের সিস্টেমকে আমরা পরিমার্জন করে রানিং রেখেছি। সুতরাং এই রাষ্ট্র বা এই প্রশাসন জনকল্যাণ বান্ধব হয়নি কখনো, বরং এই রাষ্ট্র যখন তৈরি হয়, এই কাঠামো যখন তৈরি হয়, সেই কাঠামো তৈরি করা হয়েছিল ঔপনিবেশিকদের সাহায্য করার জন্য উপযুক্ত করে এবং তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে। ঠিক একই জিনিস এই বর্তমান সময়েও কন্টিনিউ করে যাচ্ছে। ফলে আমাদের রাজনৈতিক দল, আমাদের অর্থব্যবস্থা, আমাদের প্রশাসনিক কাঠামো সবই ঔপনিবেশিক কাঠামোর মধ্যেই বৃদ্ধি লাভ করেছে এবং ঔপনিবেশিক কাঠামোর মধ্যেই এখনো অবস্থান করছে। সুতরাং রাষ্ট্রের যত সংস্কার নিয়ে আলাপ হোক, যত পরিবর্তন নিয়ে আলাপ হোক, আমরা যদি এই মৌলিক 3টা জায়গায় পরিবর্তন আনতে না পারি, তাহলে রাষ্ট্রকে কখনোই আমরা কাঙ্ক্ষিত মানের জনকল্যাণমূলক এবং জনবান্ধব রাষ্ট্র তৈরি করতে পারবো না। এবং আমরা কিন্তু 2বার রাষ্ট্র গঠন করেছি, একটা 1947 সালে আর একটা 1971 সালে। এই 2বার রাষ্ট্র কাঠামো তৈরি করার পরও আমরা কিন্তু ঔপনিবেশিক কাঠামো থেকে বের হয়ে আসতে পারি। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আমাদের বেশিরভাগ আইনের কন্টিনিউশন হচ্ছে ব্রিটিশ আইনের। ফলে আমরা ব্রিটিশ আইনের উত্তরাধিকার হিসাবে, কলোনাইজারদের আইনের উত্তরাধিকার হিসাবে আমরা মূলত এই রাষ্ট্র কাঠামোকে কন্টিনিউ করে যাচ্ছি। আমরা আবারও 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশকে নতুন করে তৈরি করার জন্য রাস্তায় নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। এখন আমার প্রশ্ন, আমরা কি তাহলে এখনো সেই কলোনিয়ালদের তৈরি করা রাষ্ট্র কাঠামোকে কন্টিনিউ করব, নাকি সেই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করব, সংশোধন করব, এবং সেই সংশোধনের পথে আমরা কতটুকু হাঁটছি সেটা আমাদেরকে হিসাব করে বুঝতে হবে। এখানে আমি আপনাদের সামনে ছোট্ট করে একটি কথা বলিনি, পরিবর্তন কিন্তু সময়ের সাথে সাথে হতেই হবে। পরিবর্তনটা মানুষের চাহিদা, আবার মানুষের স্বভাব হচ্ছে তার অবস্থানকে ধরে রাখা। সুতরাং এটা একটা বিপরীতমুখী কর্ম। একদিকে মানুষকে পরিবর্তন হতে হবে,
আরেকদিকে আবার মানুষের সহজাত প্রবণতা হচ্ছে তার অবস্থানকে ধরে রাখা। তাহলে আমরা যদি এই বৈপরীতমুখী যে শক্তি, এই শক্তিকে ব্যালেন্স করতে চাই, অর্থাৎ মানুষকে পরিবর্তন হতে হবে, আবার কিছু মানুষ হচ্ছে আগের অবস্থানে থাকতে চাবে। কারণ সমস্ত পরিবর্তন কিন্তু সবার জন্য ভালো না। যে ধরেন দুর্নীতি করে রাষ্ট্রে চলতো, আজকে যদি আপনি তার জন্য দুর্নীতি বন্ধ করে দেন, সে কিন্তু এই পরিবর্তন চাইবে না। আবার অনেক পজিটিভ জিনিসও মানুষ পরিবর্তন চায় না, যে যেভাবে আসি এভাবেই থাকতে চাই। এটাকে মানুষের স্বভাবে বলে হচ্ছে মানুষ কমফোর্ট জোনে থাকতে চায়, রাষ্ট্রও কমফোর্ট জোনে থাকতে চায়, প্রশাসনও কমফোর্ট জোনে থাকতে চায়। আমাদেরকে এই মানুষকে যেরকম কমফোর্ট জোন থেকে বের করে আনতে হবে, এই রাষ্ট্রকে কমফোর্ট জোন থেকে বের করে আনতে হবে। তো এই কমফোর্ট জোন থেকে বের করে আনতে পারবে কে? পারবে হচ্ছে একটি বড় শক্তি, যোগ্য দক্ষ শক্তি। রাষ্ট্রের ক্ষেত্রে সেই শক্তিটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। আমরা যদি একজন যোগ্য নেতৃত্ব পাই, যেই নেতৃত্বের দিক নির্দেশনায় আমরা হচ্ছে এই পরিবর্তনটা স্বাধীন করব, তাহলেই কিন্তু রাষ্ট্র বা জনগণের যে চাহিদা, জনগণের যে আকাঙ্ক্ষা, একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা পেতে পারি। ফেসিবাদ চলে যাওয়ার পরে একটি নতুন সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। সেই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরপরই আমি একটি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা কী, মানুষের আকাঙ্ক্ষা কী, মানুষ আসলে কি কি পরিবর্তন চায়। আজকে আবার হিসাব করতে বসেছি গত 8 মাসে আসলে আমরা কোনো পরিবর্তনের রাস্তায় হেঁটেছি কিনা। দেখেন, আমরা কিন্তু মোটামুটি যোগ্য, বিচক্ষণ, বিশ্বের কাছে পরিচিত একটা যোগ্য নেতৃত্ব পেয়েছি, যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এক রাজনীতিবিদ না হলেও তিনি একজন পেশাদার, তিনি একজন ভালো সাংগঠক, তার পেশায় তিনি দক্ষ, তিনি শিক্ষিত, মার্জিত, তিনি হচ্ছেন গিয়ে বিশ্বের মানুষের কাছে পরিচিত। ফলে আমরা কিন্তু তার নেতৃত্বে এই যে বৈপরীতমুখী যে কাজ করতে আমাদের যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু অর্জন করতে পারি। অর্থাৎ তাকে সামনে রেখে তার নেতৃত্বে আমরা রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো কিন্তু সাধন করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের নেতৃত্ব বা আমাদের যে পরিবর্তনের জন্য শক্তি, সেটা কিন্তু আমাদের হাতে মজুদ। তাহলে আমাদের একটা পজিটিভ সাইন পাইলাম যে আমরা পরিবর্তনের জন্য যে নেতৃত্ব দরকার, যে শক্তি দরকার, সেটা আমাদের হাতে মজুদ আছে। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছেন এবং তার সাথে মিলে বিভিন্ন কাজ করছেন। যদিও দলগুলো মাঝে মাঝেই তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল রেটরিক আমাদের সামনে উপস্থাপন করে, যা দেখে মনে হয় হয়তোবা তারা বর্তমান সরকার ব্যবস্থার বিরোধিতা করছে, কিন্তু তারা সেটা প্রকাশ্যে খুব বেশি বিরোধিতা করছে না, কিংবা প্রকাশ্যে তাকে অসহযোগিতা করছে না। সুতরাং আমরা একটা পজিটিভ সাইন পাইলাম, সেটা হচ্ছে পরিবর্তনকামী শক্তির সাথে এক্সিস্টিং যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেই শক্তিগুলো অ্যালাইন্ড আছে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছু রব উঠেছে বাংলাদেশে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর চাই। আমি এখানে বলি, আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদে যদি আগামী 5 বছর রেখে দিই, সেটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতার প্রতি বেইনসাফি। তিনি কিন্তু এইসব দাপ্তরিক কাজ করার মতো থেকেও আরো বড় কাজ করার যোগ্য। আমাদের উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে শুধুমাত্র সংস্কারগুলো শেষ করে রাজনৈতিক সরকারকে কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র পরিচালনার জন্য ক্যাপাবল করে তোলা। কোনো ব্যক্তির উপর নির্ভর না করে রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে। ফলে প্রতিষ্ঠানই রাষ্ট্র চালাবে এবং মানুষ বা নেতৃত্ব শুধুমাত্র দিক নির্দেশনা তৈরি করবে, ভিশন তৈরি করবে, প্ল্যানিং করবে, রাষ্ট্র চালাবে প্রতিষ্ঠান। আমাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করতে হবে, কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। এইবার আসেন আমরা সংস্কার নিয়ে আলাপ করি। আমাদের দেশে বর্তমানে অনেকগুলো সংস্কার কমিশন তাদের কার্যক্রম চালু রেখেছে। কিছু কিছু সংস্কার কমিশন অলরেডি তাদের রিপোর্ট প্রদান করেছে এবং আরেকটি জাতীয় ঐক্যমত কমিশন নামে একটি কমিশন গঠন করেছে, যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন
যে কমিশন থেকে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশগুলোর ভিত্তিতে একটি ঐক্যমত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু একটা মজার ব্যাপার লক্ষ্য করেন, আমরা যে এত এত সংস্কার করছি সেই সংস্কারগুলো সবগুলো কিন্তু রাষ্ট্রের জন্য, কিন্তু এই সংস্কারগুলোকে নেতৃত্ব দিবে কারা? রাজনৈতিক দল, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা। অথচ মজাটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে বিন্দুমাত্র আলাপ আপনি কোথাও পাবেন, এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলাপ করছে। বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটা নিয়ে আলাপ করতেছে না যে গত 50 বছরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ফেল, তারা এই প্রজন্মের কাছে তারা ফেল। তাদের যে রাজনৈতিক কাঠামো, তারা যেভাবে রাজনীতিটাকে সাজাইয়েছে, তারা যে একে অপরের বিরুদ্ধে যে খোঁচাখুচির রাজনীতি, যে অপরাজনীতি, কূট কৌশলের রাজনীতি, এই রাজনীতি বর্তমান সময়ে আমরা চাই না। এই প্রজন্মের মানুষ সারা বিশ্বের খোঁজ খবর রাখে। আমরা জানি একটা দেশ কিভাবে ভালো চলে। আপনারা যারা রাজনৈতিক দল করেন, যারা রাজনীতিবিদ, তারা যদি আমাদের মনের বাসনা বুঝতে না পারেন, সেই অনুযায়ী আপনার দলকে পরিচালনা না করেন, সেই অনুযায়ী যদি আপনি আমার সামনে আপনার দলকে উপস্থাপন না করেন, তাহলে তো আপনি আমার কাছে ফেল। কিন্তু আপনারা কিন্তু সেই সংস্কার নিয়ে আলাপ করছেন না। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, সংবিধান সংস্কার করবেন, ব্যাপক সংস্কার করে বাংলাদেশকে উন্নত করে ফেলবেন, অথচ আপনার সংস্কার করবে কে? আপনার দলের ফান্ডিং কালেক্ট হবে কিভাবে? নির্বাচনে কাকে নমিনেশন দিবেন? যাকে নমিনেশন দিবেন সে নির্বাচনে খরচটা জোগাড় করবে কোথা থেকে? যে নির্বাচনে আসবে তার বিভিন্ন কর্মকাণ্ড, তার সম্পত্তির হিসাব আপনি আমাকে কিভাবে বুঝিয়ে দিবেন? আপনার দেশ নিয়ে আপনার এজেন্ডা কি? আপনি কি আগের মতো আবার ফেসিবাদ তৈরি করবেন কিনা? এই উত্তর কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি না। এই উত্তর যতক্ষণ আপনারা আমাদের সামনে না দিবেন, আমরা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করব না। এবং সংস্কার নিয়ে আপনারা যতই সুন্দর সুন্দর কথা বলেন, আমরা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করি না। আপনারা বহুবার আমাদের সাথে হঠকারি করেছেন। আপনারা নিজেদের সংস্কার করতে হবে, নিজেদের সংস্কার না করা পর্যন্ত আপনাদের কাছে আমরা কোনো সংস্কারের দায়িত্ব তুলে দিতে চাচ্ছি না। আর যদি দায়িত্ব তুলে দেই সেটা হবে আমাদের মারাত্মক ভুল। এবং সবচেয়ে হতাশার ব্যাপারটা হচ্ছে আগস্টের পরে যেহেতু আওয়ামী লীগ বনাম বাকি সমস্ত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল এইভাবে আন্দোলনটা হয়েছে, এবং এই ফেসিবাদ বিরোধী সমস্ত দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সুতরাং আমাদের আশা ছিল নতুন বাংলাদেশে আমরা পুরনো রাজনৈতিক ক্যাচালগুলো আর শুনবো না। কিন্তু হতাশা হচ্ছে ফেসিবাদ বিদায় নিয়েছে, ক্যাচাল শুরু হয়ে গেছে। কে কবে কোথায় কি করেছিল, কোন যুগে কে কি করেছিল, এই ক্যাচালগুলো, এই কাদা ছোড়াছড়িগুলো আবার রাজনৈতিক ময়দান গরম করেছে। অথচ আপনাদের উচিত ছিল আমাদের সামনে অ্যাকশন প্ল্যান দেওয়া, যে আপনারা ঠিক কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবেন, কিভাবে আগামী 10 বছর পরিচালিত হবে, কিভাবে অর্থনীতি গ্রো করবে, কিভাবে আমার জীবনযাত্রা গ্রো করবে, কিভাবে আমার জীবনযাত্রার মান উন্নত হবে, কিভাবে আমার স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষা দিবেন, কিভাবে আমার সোশ্যাল সেফটি নেট দিবেন। আপনারা কিন্তু সেইটা না দিয়ে আপনারা কি করছেন? একজন আরেকজনের পিছনে যে পিন লাগানো বলে না, পিন লাগানোর কাজটা করতেছেন। এই রাজনীতি কিন্তু আমরা চাই না। মনে নাই বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী কিভাবে অন্য একটা দলের সভানেত্রী, সেই দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথাগুলো বলতো? আপনাদের কি সেটা মনে আছে না? তখন কি মনে হতো? তখন মনে হতো একজন রাষ্ট্রপ্রধান কিভাবে এইসব কথা বলে। দয়া করে আর এইসব কুরুচিপূর্ণ আলাপগুলো রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিন। আপনি প্রস্তাব দেন আপনি কিভাবে রাষ্ট্র চালাতে চাচ্ছেন, আরেক দল প্রস্তাব দেখ তারা কিভাবে রাষ্ট্র চালাতে চাচ্ছে, আমরা চেক করে দেখব কারটা ভালো, আমরা তাকে সাপোর্ট দিব। আপনি চেষ্টা করেন সর্বমানের প্ল্যানিং দিতে, সর্বোত্তম প্ল্যানিং দিতে, আমরা আপনাদের সেই উত্তম প্ল্যানিংটা অনুযায়ী আপনাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিব। এবার আসি অর্থনৈতিক সংস্কারের আলাপে। আমাদের যে মৌলিক চাহিদা একটি কল্যাণমুখী অর্থ ব্যবস্থা, সেটা অনেক দীর্ঘ পথ। বাট আমরা এই মুহূর্তে যেগুলো চাই, যে গত টার্মে যে 16-17 বছরের যে দুর্নীতিপরায়ণ সরকার ব্যবস্থা ছিল, যে চৌর্যবৃত্তের সরকার ছিল, তারা যত টাকা লুটপাট করছে, ব্যাংক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করছে, অর্থনৈতিক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করছে, সেখান থেকে উত্তরণ। তো আমাদের এখানে আশার আলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসির কারণে আমাদের রিজার্ভ বাড়তেছে, আমাদের অর্থনীতি কিছুটা স্টেবল হয়ে আসছে, টাকা পাচার রোধ হয়েছে কিছুটা, এবং পাচারকৃত অর্থ হয়তো বা কিছুদিনের মধ্যে কিছু একটা ভালো অঙ্কের টাকা ফেরত আসবে ইনশাল্লাহ। এবং ব্যাংকগুলোকে স্টেবল করা হয়েছে। আমরা অনেকেই ভয় পেয়েছিলাম হয়তো বা ব্যাংকগুলো কলাপস করবে, আল্লাহর রহমতে ব্যাংকগুলো কলাপস করেনি, এবং মানুষের মূলধনগুলো নষ্ট হয়নি।
এটা একটা ভালো দিক। তবে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের অর্থনীতির কিছু মৌলিক পরিবর্তন সাধন করতে হবে, অন্তত শুরু করতে হবে, এবং কিছু কাঠামোকে পরিবর্তন করে পরিমার্জন করে রাষ্ট্রকে চালু রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ সোশ্যাল সেফটি নেট। যারা বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক পেশায় নিযুক্ত, তাদের বয়স যখন 50 বা 60 আপ হবে, তারা যখন কর্মক্ষমহীন হয়ে যাবে, তখন তাদের সেফটি নেটটা কি হবে, সেই পুরো জিনিসটা কি আমাদের নতুন করে আবার ডিজাইন করতে হবে, যেন এর মাধ্যমে মানুষ সর্বোচ্চটুক পায়। এবং এখানে একটি ছোট তথ্য দিয়ে রাখি, আমাদের যে সর্বজনীন পেনশন স্কিমটা চালু হয়েছিল, এই সর্বজনীন পেনশন স্কিম ছিল বলতে পারেন আমাদের কাছে একটা স্বপ্ন। আমরা চেয়েছি যারা সরকারি চাকরি, যারা বেসরকারি চাকরি করে, যা অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী, যারা প্রবাসী, সবার জন্য আর বয়স শেষে বা 60 বা 70 বছরের পরে তার একটা সামাজিক সুরক্ষা আসুক। গত সরকার সেটা চালু করেছিল, কিন্তু তার এমন পলিসি করে চালু করেছে এবং তাদের প্রতি মানুষের অবিশ্বাসের কারণে মানুষ সেই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক না। এই সার্বজনীন পেনশন কাঠামোকে পরিবর্তন করতে হবে। যেহেতু এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ মুসলিম ধর্মবিশ্বাসের এবং মুসলমানদের জন্য সুদ হারাম, এই পেনশন স্কিম কেমনভাবে পরিবর্তন করতে হবে যেন এটা সুদী কারবার না হয়। ইসলামী সুকুক বন্ড নামক যে পদ্ধতি আছে, যেই বন্ড সরকার নিজেও কালেক্ট করে, যেই বন্ডের মাধ্যমে সরকার নিজেও অর্থ কালেক্ট করে, এই পেনশন স্কিমকে ইসলামী সুকুক বন্ডে রূপান্তর করতে হবে। ফলে এই অঞ্চলের মানুষ সবাই এই পেনশন স্কিমে অংশ নিতে পারবে এবং সংস্কার করে এই সর্বজনীন পেনশন কাঠামোকে বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে হবে। এবার আমরা আলোকপাত করি প্রশাসনিক কাঠামোর উপরে। ব্রিটিশ আমল থেকে এই প্রশাসনিক কাঠামো জনবান্ধব হয় নাই, পুরো কাঠামোটাই কলোনি আইনের উত্তরাধিকার হিসাবে চালু আছে। সুতরাং যতগুলো সংস্কার কমিশন হয়েছে, পুলিশ সংস্কার কমিশন, প্রশাসন ক্যাডার সংস্কার কমিশন সহ বিচার সংস্কার কমিশন, এরকম যে সংস্কার কমিশনগুলো হয়েছে, এই সংস্কার কমিশনের মাধ্যমে একটি কল্যাণকামী রাষ্ট্রের জন্য যেভাবে প্রশাসনকে সাজাতে হয় এমন একটি কাঠামো তৈরি করতে হবে। এমন কাঠামো তৈরি করতে হবে যেখানে ব্যুরোক্রেসি এবং টেকনোক্রেসিকে পাশাপাশি রেখে আমাদেরকে প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করতে হবে। এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ সংস্কার জায়গায় হাত দিতে হবে, সেটা হচ্ছে স্থানীয় সরকার। প্রদেশে ভাগ করার থেকে স্থানীয় সরকারকে শক্তিশালী করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদি পৌরসভার কমিশনার বা ইউনিয়নের চেয়ারম্যান তার এলাকাকে, তার আয়ত্তাধীন প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করতে পারে, সেখানে যদি সে সঠিক গভর্নেন্স চালু করতে পারে, তাদের যে নিরাপত্তার ব্যাপারটা সে যদি দেখভাল করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতারা যদি দেখভাল করতে পারে, কোথায় কি উন্নয়ন হবে সেই ব্যাপারে যদি সরকারকে একটা গাইডলাইন দিতে পারে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত উন্নয়নের, সুশাসনের সুফলকে তৃণমূলে পৌঁছে দিতে পারব। এবং যতদিন পর্যন্ত এই স্থানীয় সরকারকে অকার্যকর করে রাখবো, ততদিন পর্যন্ত আমাদেরকে একটা মাথা ভারী প্রশাসন তৈরি করতে হবে, যারা না জানবে তৃণমূলের সমস্যা, না পারবে তৃণমূলের কাছে সুফল পৌঁছাতে। অনেক তো সংস্কারের কথা বললাম, তাহলে এই সংস্কারগুলো করবে কে এবং এই সংস্কারের জন্য সময় লাগবে কত? বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আদালতের একটা রায়ের মাধ্যমে তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। কিন্তু এতগুলো সংস্কার যদি করতে হয়, এই দীর্ঘমেয়াদী সংস্কার যদি করতে হয়, অবশ্যই একটা আরও বেশি শক্তিশালী জনতার ম্যান্ডেট তাদের প্রয়োজন। এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এবং আমার মতামত হচ্ছে গণপরিষদের নির্বাচন। আগামী 3 বছরের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা। যে জাতীয় সরকারকে লিড দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সমস্ত দল অংশ নিবে এবং তারা মিলে আলোচনার ভিত্তিতে এই সংস্কারগুলোকে আইনে রূপান্তর করবে, সংবিধানকে নতুন করে পুনর্লিখন বা সংবিধানকে সংস্কার করবে। এবং এই কাঠামোগুলো সংস্কার করার পরে এবং সংস্কারের ট্রেন চালু করে দেওয়ার পরে তারা নির্বাচনে যাবে, নতুন আইনে নতুন নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা হচ্ছে নতুন বাংলাদেশে ক্ষমতায় আসবে। আর যদি এটা না করে আপনি খুব তাড়াহুড়া করে কিছু সংস্কার প্রস্তাবনার মাধ্যমে নতুন নির্বাচন দিলেন, দল ক্ষমতায় আসলো, তাহলে কিন্তু আমরা 90-এর ভাগ্যই আবার বরণ করতে যাচ্ছি। কারণ আমি আগেই বলেছি এই ভিডিওর মধ্যে, যেই দলগুলো নিজের মধ্যে সামান্যতম সংস্কার আনে নাই, যেই দলগুলো তার কোনো কাঠামোর মধ্যে সংস্কার আনতে রাজি না,
তারা রাষ্ট্রের এত বড় বড় সংস্কার আদতে আনবে? আমরা কি তাদের প্রতি বিশ্বাস করতে পারি? আমি পারি না। আপনি পারেন কিনা আমি জানি না। আপনাদের সেই বিশ্বাস আছে কিনা আমাকে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। আমাদের এই বিপ্লব চালু থাকবে। আমরা আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবো। স্বপ্ন পূরণে এই সরকার, ভবিষ্যৎ সরকার কি করে তার হিসাব আমরা কষতে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।